হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আর এই স্ন্যাক্সের রেসিপিটা না একবার রেডি করে ১ সপ্তাহ ধরে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। যখনই মন চাইবে, আর এখন তো মাঝের মধ্যে ভালোই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির দিনে কিন্তু এই রেসিপিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। সেজন্য স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল, আর এই সহজ রেসিপিগুলো সহজভাবে বানিয়ে নেওয়ারও অনুরোধ রইল। তাহলে চলুন মূল রেসিপিতে ফেরা যাক। তো এখানে আমি ২টো বড় সাইজের আলু নিয়েছি, সেটাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। আর এই আলু যদি ঠান্ডা করে নেওয়া হয় না, তাহলে কি হবে, যখন আলুটা মাখাবো সেই সময় একটা টাইট ভাব থাকবে। আর যদি গরম গরম আলুটা মাখানো হয়, একটা কেমন নরম ভাব হয় আর জলজলাটা ভাব হয়, খেয়াল করবেন। যাই হোক, এখন ঠান্ডা করে নিয়েছি আলুটা, নিয়ে একটা গ্রেটার নিয়েছি, নিয়ে গ্রেট করে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো বড় চান্স না থাকে। হাতের কাছে যদি ম্যাশার থাকে অবশ্যই ম্যাশ করেও নিতে পারেন। তো সমস্ত আলুটাকে আমি গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু মশলা মেশাবো। তো প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জোয়ান, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর এখানে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো, এখন দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর এখন দিয়ে দেব লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু চিলি ফ্লেক্স দেওয়া আছে না, সেই জন্য ঝালটা অবশ্যই একটু বুঝে দিতে হবে। এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে টেস্টটা একদম বেড়ে যাবে। আর এখন সবশেষে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। আগে থেকে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম, এখান থেকে কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা নেব, নিয়ে ভালো করে আলুর সঙ্গে সমস্ত মশলা যেগুলো দিয়েছি না, সমস্তটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো কালারটা একটু সাদা সাদা লাগছে, সেই জন্য আমি একটু সামান্য হলুদ মিশিয়ে নেব। এতে করে কি হবে, হালকাটা কালারটা সুন্দর চলে আসবে। তো যাই হোক, এখন আমি খুব ভালো করে হলুদের সঙ্গে এখন আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর রেসিপিগুলো কিন্তু খুব সহজভাবে বানিয়ে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন। যখনই বৃষ্টি হয় হালকা করে, সেই সময় কিন্তু একটা স্ন্যাক্স খেতে মন চায়, সেই সময় ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো আগে থেকে আমি 2টো ডিম সিদ্ধ করে রেখেছিলাম। তো ডিম কটাকে, একটা ডিমকে আমি 4 পিস করেছি, একটা ডিম আমি 2 পিস করেছি। তো এখন আমি কিছুটা পরিমাণে আলু নিয়েছি। আলুর যে পুরটা আমি রেডি করেছি, সেটা নিয়ে হাতের মধ্যে একটু হাতে তালুতে রেখে আমি চ্যাপটা করে নিয়েছি। নিয়ে ডিমটা মাঝখানে বসিয়ে সমস্ত জায়গায় আলুটাকে লাগিয়ে দিলাম। দিয়ে দেখুন খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি। এইভাবে অবশ্যই ফলো করলেই বুঝতে পারবেন যে সমস্ত জায়গায় কিন্তু আলুটা দিয়ে আমি বন্ধ করে দিয়েছি, যাতে ডিমের কোনো অংশই না দেখা যায়। ঠিক সেইভাবেই আমি গোল গোল করে রেডি করে নিয়েছি। তো এইভাবেই সমস্তটাই রেডি করে নেব। আর আমরা তো জানি ডিমের চপ খেতে সবাই কম বেশি পছন্দ করি, কিন্তু একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এদিকে আরও একটা ডিম নিয়েছি একটা বোলের মধ্যে, নিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে এটাকে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর ফেটাতে ফেটাতে দেখবেন একটু সাদা মতন হয়ে যাচ্ছে। এতে ডিমের সাদা অংশের সঙ্গে কুসুমটা খুব ভালো করে মিশে যাচ্ছে, সেই জন্য কিন্তু কালারটাও দেখুন অনেকটা সাদা হয়ে গেছে। তো এটাকেও এখন সাইড করে রেখে দেব। দিয়ে আর একটা পাত্র নিয়ে নিচ্ছি, নিয়ে তার মধ্যে আমি নিয়ে নেব ব্রেড ক্রাম্বস। এটা যখনই মন চাইবে বা হাতে বেশি সময় থাকবে, এইগুলো রেডি করে 1 সপ্তাহ মতন ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তো যাই হোক, এখন আমি এখান থেকে একটা ডিমের যে চপটা করেছি সেটা নিয়ে নিয়েছি। নিয়ে এখানে প্রথমে ডিমের মধ্যে একবার কোট করে নিয়েছি, নিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে একবারও কোট করতে পারেন, চাইলে দুবার দিতে পারেন। তো আমার মনে হয় ডবল কোট করলে কি হয় না, ওপরের লেয়ারটা খুব সুন্দর একটা মোটা আসে, আর খেতেও ভীষণ ভালো লাগে, ক্রিস্পি ভাবটাও খুব ভালো হয়। আর এখানে ডিমটা, যে একটা ডিম নিয়েছি, একটা ডিম দিয়ে কিন্তু সম্ভব হবে না। তো কিভাবে বানাবেন একটা ডিম দিয়ে, সেটাও একটু দেখিয়ে দেবো। তো এখানে ডবল কোট কীভাবে করছি সেটা তো দেখে নিচ্ছেন। তো আরও একরকমভাবে দেখিয়ে দিচ্ছি, যাতে করে এই ডিমের যে আমি ব্যাটারটা রেডি করেছি সেটা একদমই কম পরিমাণে লাগবে। তো যাই হোক, দুটো আমি একই রকমভাবে দেখেছি, আরও একটা একরকমভাবে দেখিয়ে দিচ্ছি। তো এখন একটা এখান থেকে ডিমের যে চপটা করেছি সেটা নিয়ে নিলাম, নিয়ে দেখুন ভালো করে আমি ব্রেড ক্রাম্বসের সঙ্গে কোট করে নিচ্ছি। খুব ভালো করে দেখুন ব্রেড ক্রাম্বসটা লেগে গেছে। এখন আমি ডিমের মধ্যে আবারও কোট করে নেব, নিয়ে আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে ডবল কোট হয়ে গেল, আর ডিমের যে ব্যাটারটা রেডি করে রেখেছি সেটা কিন্তু একবারই লাগলো। এতে করে একটা ডিমে কিন্তু অনেকগুলোই
ডিমের এই কাটলেট বলুন বা চপ বলুন রেডি করে নেওয়া যাবে। তো এইভাবে সমস্তটা রেডি করে নিয়েছি। আর আমি আজকে ভাজা করব না, যেহেতু আমি ফ্রোজেন করে রেখে দিচ্ছি, সেজন্য ভাজা করে আর দেখাবো না। তো একরকম রেডি হয়ে গেল। তো আরও একরকম আপনাদের রেসিপি আমি শেয়ার করছি। অবশ্যই কেমন হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন। এতে করে তারাও এই সহজ রেসিপিগুলো সহজভাবে বানিয়ে রাখতে পারবে। আর যখনই মন চাইবে তখনই কিন্তু ভাজা করে খেয়ে নিতে পারবে বা কেউ আসলে সার্ভ করে দিতে পারবে। তো একটা রেডি হয়ে গেছে, এখন আর একটা তৈরি করার জন্য আমি রেডি হচ্ছি। তো এটাকে সাইড করে এখন রেখে দেব। দিয়ে ঠিক একইভাবে আবারও আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, নিয়ে একইভাবে গ্রেট করে নিয়েছি। নিয়ে এখানে স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, আর এখানে দিয়ে দিলাম জোয়ান, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর একটু কালারটা ভালো আসার জন্য এখানে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে অবশ্যই না দিতে পারেন। এখন দিয়ে দেবো পরিমাণ মতন ধনেপাতা। তো ধনেপাতা কুচিটা আমার মনে হয় একটু বেশি পরিমাণ। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা। যেহেতু আমি চিলি ফ্লেক্স ব্যবহার করেছি সেজন্য কাঁচা লঙ্কার পরিমাণটা আবারও একটু কম করেই। আর কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই একটু কম বেশি করে নিতে পারেন, কারণ যে যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে কাঁচা লঙ্কাটা দিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা, আর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ লেবু। এই লেবু জুসটা দেওয়ার জন্য না টেস্টটা অনেকটাই বেড়ে যায়। যদি হাতের কাছে লেবু না থাকে সেক্ষেত্রে চাট মশলা ব্যবহার করতে পারেন, বা চাট মশলাও না থাকলে যদি হাতের কাছে আমচুর পাউডার থাকে সেক্ষেত্রে সেটাও ব্যবহার করতে পারেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব 4 চামচ কর্নস্টার্চ। তো হাতের কাছে যদি কর্নস্টার্চ না থাকে সেক্ষেত্রে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। যদি সেটাও না থাকে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, বা চালের আটা যেটা ব্যবহার করতে পারেন। দিয়ে এখন সমস্তটা ভালো করে একটু মিশিয়ে নেব। যদি মেশানোর সময় মনে হয় যে একটু নরম আছে সেক্ষেত্রে আরও 1 চামচ কর্নস্টার্চ বা অ্যারারুট বা চালের গুঁড়ো মেশাতে পারেন। তো এইভাবে সমস্তটা আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই যে বলেছিলাম না আগে যে আলুটাকে ঠান্ডা করে নিলে মাখার সময় কিন্তু একটু টাইট মনে হয়, আর যদি গরম গরম আলুটা মাখা হয় না একটু নরম ভাব আসে। সেই জন্য চেষ্টা করবেন একটু ঠান্ডা করে নিয়ে আলুটাকে গ্রেট করে নেওয়ার বা ব্যাশ করে নেওয়ার। তো সমস্ত আলুটাকে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলার সঙ্গে। আর যত ভালো মেশানো হবে মশলাটা কিন্তু সমস্ত আলুর মধ্যে খুব ভালোভাবে চলে যাবে। আর এই রেসিপিটাও খেতে ভীষণ টেস্টি হয়, এটাও একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো এখন হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে বুঝতে পারি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। খুব যদি নরম হতো না সেক্ষেত্রে কিন্তু আরও 1 চামচ কর্নস্টার্চ দিতে হতো। যাই হোক, আলুটা রেডি করে রেখে দিয়েছি সাইড করে। এদিকে আমি 2টো ম্যাগির প্যাকেট নিয়েছি, নিয়ে ম্যাগির প্যাকেটের মধ্যেই ভালো করে একটু গুঁড়ো করে নিচ্ছি। এই প্যাকেটের মধ্যে গুঁড়ো করে নিলে কি হয়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় না। যদি এটা আমি প্যাকেট থেকে বার করে নিয়ে গুঁড়ো করি চারিদিকে ছড়িয়ে যায়, সেই জন্য প্যাকেটের মধ্যে আমি ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। নিয়ে এখন ম্যাগিটাকে বার করে নিচ্ছি। এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়, একবার হলে ওইভাবে বাড়িতে বানিয়েও দেখতে পারেন। আর কিছুটা একটু বড় বড় আছে সেই জন্য আবার হাত দিয়ে আমি একটু ভালো করে ছোট ছোট করে নিচ্ছি। তো যত ভালো করে একদম মিহি করে নেওয়া যাবে না তত ভালো হবে এই রেসিপিটা। এখন এখানে আমি প্রায় হাফ কাপ ময়দা নিয়েছি, আর যে ম্যাগি 2টো প্যাকেট নিয়েছি না সেই ম্যাগির মশলাটা দিয়ে দেব। মশলা দিয়ে এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। আর এখানে যদি লবণ কম মনে হয় তাহলে সামান্য একটু লবণও মিশিয়ে নিতে পারেন। তো ম্যাগি মশলার মধ্যে কিন্তু লবণ দেয়া থাকে, সেই জন্য লবণ দেওয়ার প্রয়োজন নেই, তবু টেস্ট করে দেখে নিতে পারেন। তো এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নিয়েছি বা গ্লু রেডি করে নিয়েছি। দিয়ে এখন সাইড করে রেখে দিয়েছি। দিয়ে এখানে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। নিয়ে একটা বোর্ড নিয়ে নিয়েছি, এই বোর্ডের মধ্যেও একটু ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। নিয়ে যে আলুটা রেডি করে রেখেছিলাম না সেই আলুটা
হাত দিয়ে নিয়ে এটা সেট করে নেব। আর এই সেট করে নেওয়ার পরে যে যার মতো একটা শেপে নিয়ে চলে আসতে পারেন। তো আমি একটু অন্যরকম শেপ দিয়ে নেব। সেটা একটু ভালো করে খেয়াল করতে পারেন। দেখতেও সুন্দর হবে। আর যেকোনো জিনিস, খাওয়া জিনিস যদি একটু দেখতে সুন্দর হয়, লোভনীয় হয় না? খেতে ভীষণ ভালো লাগে। তো সেটার জন্যই আমি একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করছি। জানি না কেমন লাগবে আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো এইভাবে হাত দিয়ে একটু চৌকো শেপ দিয়ে নিচ্ছি। নিয়ে আমি ত্রিকোণভাবে বা ট্রায়াঙ্গেলভাবে কেটে নেব ছুরি দিয়ে। তো এইভাবে দেখুন কেটে নিচ্ছি। আর খুব বেশি পাতলা করবেন না, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। আবার খুব বেশি মোটাও করবেন না। কতটা মোটা বা পাতলা আমি হাত দিয়ে অবশ্যই দেখিয়ে দিচ্ছি। একটু দেখলে বুঝতে পারবেন। দেখুন কতটা মোটা বা পাতলা করেছি সেটা কিন্তু খুব খেয়াল করলে বুঝতে পারবেন। এইভাবে সমস্তটাই আমি একই রকম শেপে রেডি করে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী গোলও করে নিতে পারেন বা লম্বা যেমন ভেজিটেবল চপ হয় সেরকমও করে নিতে পারেন। টেস্ট একই রকম আসবে। তবে এটা একটু দেখতে অন্যরকম লাগবে, লোভনীয় লাগবে, সেই জন্য কিন্তু আমি শেপটা এরকমভাবেই দিয়ে নিয়েছি। আর এটা হাতের মধ্যে নিচে দেখতেই পাচ্ছেন কতটা নরম বা কতটা শক্ত আছে। খুব বেশি অ্যারারুট বা খুব বেশি কর্নস্টার্চ দিতে যাবেন না। তাহলে কিন্তু যে ম্যাগিটা দেব সেটা ভালো করে কোট হবে না, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তো এইভাবে সমস্তটাই আমি রেডি করে নিয়েছি। নিয়ে এখানে আমি ম্যাগিটাও নিয়ে নিয়েছি। আর এদিকে যে গ্লুটা রেডি করে রেখেছি সেটাও নিয়ে নিচ্ছি। নিয়ে এখান থেকে একটা একটা স্ন্যাক্স আমি নিয়ে নেব। নিয়ে প্রথমে গ্লুর মধ্যে দিয়ে নেব। গ্লু বা স্লারি যেটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে তুলে নেব। তুলে নেওয়ার পরে এখন আমি যে ম্যাগিটা রেখেছিলাম তার মধ্যে ভালো করে কোট করে নেব। আর একটু সমস্ত সাইডে না ভালো করে লাগিয়ে নিতে হবে। যত ভালো লাগানো হবে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। চাইলে আপনারা স্যালো ফ্রাইও করতে পারেন, কিন্তু আমি স্যালো ফ্রাই করিনি, এটা আমি ডিপ ফ্রাই করেছিলাম আর খেতে ভীষণ ভালো লেগেছিল। আর এটা চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে ভাজা করে নেওয়ার জন্য। মিডিয়াম ফ্লেমে ভাজা করলে না ভীষণ ক্রিস্পি ভাবটা আসবে। আর যদি হাই ফ্লেমে ভাজা করেন তাহলে কালার চলে আসবে, ভিতর থেকে ভাজা হবে না, খেতে অতটা ভালো লাগবে না। আর আমি যেহেতু আজকে ভাজা করে দেখাচ্ছি না সেই জন্যই বলে দিলাম যে কীভাবে ভাজাটা করবেন। তো এইভাবে সমস্তটাই আমি তৈরি করে নিয়েছি আর দুরকম স্ন্যাক্স তৈরি করে দেখিয়েছি। এটা কিন্তু অবশ্যই 1 সপ্তাহ ফ্রোজেন করে রাখতে পারেন। আমি আবারও বলছি, আমি কিন্তু বলতে পারবো না 1 সপ্তাহের বেশি ফ্রোজেন করে রাখলে ভালো থাকবে কি না। কারণ আমি এই স্ন্যাক্সগুলো এতটাই টেস্টি হয় 1 সপ্তাহ বেশি রাখতেও পারি না। যখন তখন মন চায়, বাচ্চারা বায়না করে, আমি তখনই ভাজা করে দিই। সেজন্য আমি 1 সপ্তাহের বেশি রাখতেও পারি না। সেইজন্য আমি বলতে পারবো না যে এটা 1 সপ্তাহের বেশি থাকবে কিনা। তো ঠিক এইভাবে একইভাবে আমি একটা কন্টেনার নিয়েছি, নিয়ে তার মধ্যে এই একই রকমভাবে ফ্রোজেন করে রাখছি। তাহলে রেসিপিগুলো কেমন হচ্ছে সেটা তো অবশ্যই কমেন্ট করবেন। আর কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করবেন। আর কেমন হচ্ছে সেটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে ভাজা করে নেবেন, তাহলে ক্রিস্পি ভাবটা খুব ভালো আসবে। আমি আজকে আসলে ভাজা করে দেখাতে পারিনি, সেই জন্য সরি। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি।